ভোটের ঠিক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ব্রিগেড সমাবেশ কেন এত তাৎপর্যপূর্ণ সেই ব্যাখ্যাতেই আজকে আসব। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। হয়তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর পরেও পশ্চিমবঙ্গে ভোটের আগে আরও কয়েকটি সভা করতে পারেন বলে আমাদের কাছে সূত্রের খবর। অতীতেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই পশ্চিমবঙ্গের মাটিতে বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে শুরু করে এই ব্রিগেডেও সভা করেছেন। এছাড়াও বহু বিজেপির কেন্দ্রীয় স্তরের নেতা নেত্রীরাও সভা করেছেন। কিন্তু এই পার্টিকুলার এই ব্রিগেড সমাবেশটা এত তাৎপর্যপূর্ণ কেন? প্রথম কথা হচ্ছে, এই প্রসঙ্গে আপনাদের স্মরণ করতে বলবো যে ব্রিগেডটার কথা পরিবর্তন, পালাবদল এই সমস্ত ক্ষেত্রে আলোচনায় অনেক ক্ষেত্রেই উঠে আসে এবং আমি নিজেও অনেকগুলি এপিসোডে প্লাস অনেক জায়গাতে লেখাতে আমি নিজে লিখেওছি সেই জায়গাটার কথা। সেটা হচ্ছে 2011-র বামফ্রন্টের ব্রিগেড সমাবেশ। এমনিতেই তার আগে থেকেই বামফ্রন্ট মাঝে মধ্যেই ব্রিগেড সমাবেশ করত। তৎপরবর্তীতে বিরোধী দল তৃণমূল কংগ্রেসও ব্রিগেড সমাবেশ করত। কিন্তু ওই ব্রিগেড সমাবেশ 2011-র যে ব্রিগেড সমাবেশ বামফ্রন্টের, সেটাকে বলা হতো কিছুদিন আগে পর্যন্ত, বা এখনো অনেকে সেটা মনে করেন যে সেটা একটা ঐতিহাসিক ব্রিগেড সমাবেশ হয়েছিল। এতটাই লোক তাতে হয়েছিল এবং বামফ্রন্ট মনে করেছিল এটা একটা বিরাট বড় সাড়া। এবং সেখান থেকে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বিভিন্ন রকম বক্তব্য, মানে কর্মীদের উজ্জীবিত করবার জন্য, পরবর্তীতে সেগুলো নিয়েও বিতর্ক হয়েছে। কেন না, কোনো হিসাবটাই খাটেনি। কেন খাটেনি? কারণ ওই ব্রিগেডের পরেই ছিল নির্বাচন এবং সেই নির্বাচনে বামফ্রন্টের ভরাডুবি হয়েছিল। অনেকেই বলতে পারেন ব্রিগেড সমাবেশের ওই ভিড় দেখে কিন্তু ইলেকশন হয় না। আর এখানেই হচ্ছে আমার কয়েকটা কাউন্টার পয়েন্ট। সেটি হচ্ছে এই যে যখন বামফ্রন্টের বিরুদ্ধে অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর থেকে শুরু করে প্রচুর ইস্যু, এবং শুধু তাই না, 2011-তে না, তার আগেই 2006-এই বামফ্রন্ট প্রায় যাবো অবস্থা হয়েছিল। অনেকেই মনে করেছিলেন, কিন্তু সেবারটা হয়নি। তৎপরবর্তীতে এই ব্রিগেড সমাবেশটি বামফ্রন্টের মনের মধ্যে আশা জাগিয়েছিল যে না না, দূর ও সমস্ত যা বিরোধী যা বলছে বলুক, এই দেখো এই তো হচ্ছে আমার জনসমর্থন, আমি টিকে থাকবো। এই আত্মসন্তুষ্টি বামফ্রন্টকে ভোটে আরো বেশি ভরাডুবি ঘটিয়েছিল এবং তারা আশাই করেনি, পরাজিত হয়েছিলেন। কিন্তু এখানে ব্যাপারটা উল্টো। কি হবে এখনো আমরা জানি না, কিন্তু যে রাজ্যটাতে, এর আগের এপিসোডগুলোতে আমি বারবার করে উল্লেখ করেছি, আপনারা অনেকে সুধী দর্শকবৃন্দ, আপনারা অনেকে সেই কথার সমর্থনও জানিয়েছেন। আপনাদের সকলকে এই এপিসোডের মাধ্যম থেকে আমি প্রণাম জানাই, শুভেচ্ছা জানাই, আগামী দিনে সকলের মঙ্গল কামনা করি। কিন্তু যে ব্রিগেডটা কথা নিয়ে আমি শুরু করেছি, এখানে ব্যাপারটা আলাদা এই কারণে যে রাজ্যটাতে বামফ্রন্ট বিরোধী রাজনীতি করবার সুযোগ দিয়েছিল, জ্যোতি বসুর সময়ের অ্যাডমিনিস্ট্রেশন একরকমের ছিল, কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত মুখ্যমন্ত্রী প্রাক্তন, তার সময়কার অ্যাডমিনিস্ট্রেশনে বিরোধীদের অনেক বেশি তার অ্যাডমিনিস্ট্রেশনে তার মনোভাব যেটা ছিল অনেক বেশি লিবারাল ছিল এবং অনেক বেশি গণতন্ত্রকামী তার একটা মানসিকতা ছিল। আপামর একজন সভ্য মানুষ ছিলেন এবং সেখানে দাঁড়িয়ে এই যে বিরোধী রাজনীতি করবার অবকাশ, এই অবকাশ কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায়ের উঠে আসার অন্যতম কারণ। বিরোধীদের কথা বলতে দেওয়া, আন্দোলন করতে দেওয়ার অবকাশ অন্যতম কারণ। যে রাজনৈতিক দল এখন শাসক দল, তার নেত্রী মানে একটা বন্ধ হয়ে যাওয়ার পরের দিন সকালবেলা আবার একটা বন্ধ, বাংলা বন্ধ ডাকতেন, ভারত বন্ধ ডাকতেন, বন্ধের পর বন্ধ, বন্ধের পর বন্ধ।
যে রাজনৈতিক নেত্রী, যে এই মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন বিরোধী রাজনৈতিক নেত্রী, একটা পিন পড়লেও সিবিআই তদন্ত চাইতেন, ইডি তদন্ত চাইতেন, এবং সেটা না হলে আবার একটা বন্ধ ডেকে দিতেন। বিধানসভা ভাঙচুর থেকে শুরু করে সিঙ্গুরের আন্দোলন, এই সমস্ত কিছুই আমাদের এখন আর অজানা কিচ্ছু নয়। তার মানে কি, তিনি সেই বিরোধী রাজনীতি করবার অবকাশ পেয়েছিলেন, এবং তার সাথে সাথে তার যে বাহিনী বা তার যে সমর্থকরা, সেই সমর্থকরা পাড়ায় পাড়ায়, মোড়ে মোড়ে, বাড়িতে বাড়িতে বিরোধী রাজনীতি করবার সাহসটা পেয়েছিলেন। তার কারণ বাড়িতে বাড়িতে গিয়ে কেউ তখন অল্প স্বল্প যে হতো না তা বলছি না, অবশ্যই তার ফলেই তো বামফ্রন্টের স্খলনটা হয়েছে। তাদের উদ্ধত আচরণ, তাদের মেশিনারিজ দিয়ে প্রায় জনগণকে প্রায় কোণঠাসা করে দেওয়ার মতো অবস্থা, পার্টি অফিসই শেষ কথা, প্রমোটার রাজ ইত্যাদি প্রচুর সমালোচনা আছে। কিন্তু আমি এই একটা অংশের কথা, অবকাশের অংশের কথা বলছি, একটা ছোট্ট পয়েন্ট, যে পয়েন্টটা মানুষ অন্তত ট্রেনে, বাসে, রাস্তার মোড়ে, চায়ের দোকানে গলা শির ফুলিয়ে চায়ের তুফান তুলে বামফ্রন্ট সরকারেরই সমালোচনা করতে পারতেন। তখনকার মানুষজন যারা এই এপিসোড দেখছেন তারা চিন্তা করে বলুন পারতেন কিনা। এবং তর্কাতর্কি হতো, প্রচুর তর্কাতর্কি হতো, কিন্তু কখনোই প্রত্যেকটা তর্কাতর্কি বা প্রতি 10টা তর্কাতর্কির মধ্যে 8খানা বা প্রতি 10টা, ভুল বললাম, প্রতি 10টা তর্কাতর্কির মধ্যে অন্তত 3খানা 4খানা খুনে পরিণত হতো না, মার্ডারে পরিণত হতো না। সেটা প্রত্যেক 10টা তর্কাতর্কি ট্রেনের ডেলি প্যাসেঞ্জারদের মধ্যে সেইটাকে আবার ট্র্যাক করে খুঁজে গিয়ে সেই ব্যক্তিগুলো কারা বিপক্ষের হয়ে ওই ট্রেনের মধ্যে বসে চেঁচালো তাকে আবার খুঁজে গিয়ে পুলিশের বিভিন্ন রকম কেস দিয়ে, এফআইআর দিয়ে হয়রানি করা হতো না। তখন অতটা ছিল না, আমি এই অংশটা বলছি আপনাদের। এবং তার ফল যা হয়েছে হয়েছে, ছেড়ে দিন। কিন্তু ওটা ছিল, ওই যে ব্রিগেডটা ছিল, সেটা ছিল দণ্ড প্রতাপ শাসক সিপিএম এর শাসকের ব্রিগেড। আর কি হবে আগামীকাল সেটা জানি না। আগামীকাল যে ব্রিগেডটা আছে সেটা কিন্তু এই রাজ্যের বিরোধীদের ব্রিগেড, বিরোধী দলের ব্রিগেড। এবং এখনো পর্যন্ত যা বিভিন্ন এলাকা মারফত আমরা খবর পাচ্ছি, সেটা উত্তরবঙ্গ থেকে শুরু করে এমনকি সংখ্যালঘু অধ্যুষিত এলাকা থেকে, যেটা শুভেন্দু অধিকারী তার সাক্ষাৎকারে পর্যন্ত বলেছেন, বিরোধী দলের নেতা। এবং আমাদের কাছেও যেটুকু খবর, সংখ্যালঘু এলাকা পর্যন্ত, এমনকি উত্তরবঙ্গ তো আছেই, দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গা আছে, সেখান থেকে যে পরিমাণ সারা মানুষ রওনা হয়ে গেছে ব্রিগেডে অংশগ্রহণ করবার জন্যে, এটা কিন্তু বেশ তাৎপর্যের। এবং এখানে যদি একটা বেশ ভালো মতো লোকসমাগম হয় এবং মানুষের আশা যেগুলো, মানুষের অব্যক্ত ভাষা যেগুলো, মানুষের ভাষা তো আমরা এই চ্যানেলটা, তাই মানুষের মনের কথা বলে, মানুষের যে অব্যক্ত ভাষা যেগুলো বলতে পারছে না মানুষ, সেই ভাষাগুলো মানুষ ওই প্রধানমন্ত্রীর মুখ থেকে শুনতে চায়। মানুষ প্রধানমন্ত্রীর মধ্যে থেকে সাহস চায় লড়বার, বাকি সব তারা তৈরি, কিন্তু সেই সাহস, সেই সাপোর্ট, এই জায়গাটার জন্য কিন্তু মানুষ ছুটে আসছে ওই ব্রিগেড। এখন সেইটা তাৎপর্যের। কেন তাৎপর্যের? যে এতটা বাধা এই মুহূর্তে, প্রতিটি মানুষকে ট্র্যাক করা হয়, এখন প্রতিটি মানুষের চলা বলা, ওঠা বসা, লোকের সাথে মেশা, কোন অফিসে কাজ করে, কিভাবে করে, কোথায় যায়, এই সমস্তটা যেখানে শাসক দল ট্র্যাক করে, এমনকি অনেক ক্ষেত্রে ফোনে কল ট্যাপ পর্যন্ত করে তাকে ট্র্যাক করা হয়, সেই রকম জায়গা থেকে যদি একটা মানুষের মানে জনপ্লাবন ঘটে, সেটা তাৎপর্যের। সেটা তাৎপর্যের এই যে তাহলে কিন্তু
পরিবর্তন সময়ের অপেক্ষা মাত্র। মানে মানুষ বেরোনোর জন্যে রেডি, কি করবি কর, চল বেরো, এই জায়গাটার জন্য কিন্তু মানুষ আস্তে আস্তে তৈরি হচ্ছে। এটা মানুষের মধ্যে মনোবল যোগাচ্ছে বেশ কিছু ঘটনা। একটার পর একটা ইস্যুতে এসআইআর এর প্রথম থেকে সেই আগস্ট সেপ্টেম্বর মাসের পর থেকে একটার পর একটা ইস্যুতে শাসকের পিছু হটা, হেরে যাওয়া, পালিয়ে যাওয়া এবং নাস্তানাবুদ হওয়া, এইটা মানুষকে কিন্তু এই বেরোনোর পক্ষে সাহস জুগিয়েছে। অসংখ্য ঘটনা আছে, আমরা সেগুলো অন্যান্য এপিসোডে বারবার করে আলোচনা করেছি। এক তো এসআইআর এ যতবার মামলা করেছে ততবার হেরেছে সুপ্রিম কোর্টে, একটা পয়েন্টও তাদের দাঁড়ায়নি। বিপুল সংখ্যক যে ভুয়ো ভোটার, মৃত অরিজিনাল ভোটারদের কথা বলছি না, যারা বৈধ ভোটার তাদের নাম থাকুক, মানুষের ভাষার স্ট্যান্স সেইটাই, কিন্তু অবৈধ যে সমস্ত ভোটারগুলো এতদিন থেকে গেছিল, যাদের আটকানোর চেষ্টা শাসক দল করেছিল, তাতে ব্যর্থ হয়েছে। সঙ্গে আইপ্যাক এবং ইডি কেস, যেটা নিয়ে শাসক দল যথেষ্ট চাপে আছে, তার সাথে লেজুর অসংখ্য মামলা মোকদ্দমা, এইগুলোকে যদি আপনি কনসিডার করেন, তাহলে এই নাস্তানাবুদ শাসকের যে নাস্তানাবুদ অবস্থা, এই নাস্তানাবুদ অবস্থাটা মানুষ তার আগের 4 বছর দেখতে অভ্যস্ত ছিল না, এবং সেটা ধীরে ধীরে হয়েছে। অবশ্যই জনগণের অনেকগুলি আক্ষেপ আছে, আমাদেরও আছে, সেগুলোই প্রধানমন্ত্রীর মুখ থেকে তারা শুনতে চায়, যে অপরাধীদের শাস্তি হবে কবে, অপরাধীরা দোষী প্রমাণিত হবে কবে, তদন্ত কবে গতি পাবে, এই সমস্ত ইস্যুগুলো তো আছেই। তেমনি তার সাথে শুনতে চাই যে কেন্দ্রীয় প্রকল্পগুলো কি কি আছে, কি কিভাবে মানুষের উপকার পেতে পারে বাংলার মানুষ, কেন্দ্রীয় প্রকল্প থেকে কিভাবে বাংলার মানুষ বঞ্চিত হচ্ছে, এবং কেন্দ্র দেয় না বলে চিৎকার করে যে এই রাজ্যের শাসক দল, কেন্দ্র বঞ্চনা করেছে বলে চিৎকার করে যে শাসক দল, সেটাও প্রধানমন্ত্রীর কাছ থেকে শুনতে চাই এই বাংলার মানুষ। যে দেয় না তো আলাদা কথা, তুমি নিজে আটকে রেখেছো কটা? আয়ুষ্মান ভারত, বিশ্বকর্মা যোজনা, সৌরঘর যোজনা থেকে শুরু করে কত আটকে রেখে দিয়েছো। যে রাজ্যে ইলেকট্রিকের পাওয়ার স্টেশনই নেই, মানে পাওয়ার স্টেশন বলতে ভুল বলছি, মানে বিদ্যুৎ উৎপাদনের যে পাওয়ার স্টেশনই বলবো, সেই কারখানাই নেই, বিদ্যুৎ উৎপাদন শিল্প সেটাই নেই যে রাজ্যে, যেমন গোয়া, যেমন দিল্লি, যেমন ছত্তিশগড়, এই সমস্ত রাজ্যেও বিদ্যুতের বিল পশ্চিমবঙ্গের বিলের থেকে অনেক অনেক গুণ কম। আপনারা গুগলে সার্চ করুন, এক্ষুনি পেয়ে যাবেন। কোন কোন জায়গায় ফ্রি বিদ্যুৎ দেওয়া হয় এই সমস্ত রাজ্যে। তারা একটা সারা পৃথিবীব্যাপী যখন সংকট, যুদ্ধ সংকট, সেখানে সারা বছরে আপনারা নিজেরা দর্শক, সুধী দর্শক বলুন, নিজেরা প্রত্যেকের সংসারী মানুষজন বলুন, যে অন্তত সারা 2 বছর যদি ধরেন, একটা বছর ধরেন, অন্তত 3-4 বার গ্যাসের দাম বেড়েছে আবার কমেছে, 50 টাকা, 75 টাকা, 30 টাকা, এই সমস্ত মাঝে মধ্যেই হয়েছে। আর এখন 50-60 টাকা গ্যাসের দাম বেড়ে যাওয়াতে এই সেই দল তারা হই হল্লা শুরু করে দিয়েছে, এবং তাদের ওই যারা বলে এগিয়ে রয়েছি, তারা এগিয়ে থেকে ঝাঁপিয়ে পড়েছে তার হয়ে প্রচার করতে, গ্যাস সংকট করে। নিজে ইলেকট্রিকের দামটাকে তো ফ্রি করতে পারেন, মুকুব করতে পারেন, কেন আপনার রাজ্যে এই সমস্ত ইলেকট্রিকের দামটা এত বেশি? পেট্রোলের দাম কেন অন্যান্য রাজ্যের থেকে এখানে বেশি? এখানে সেসটা কমিয়ে দিন, এখানকার ট্যাক্স কমিয়ে দিন, এখানকার গ্যাসের ট্যাক্স কমিয়ে দিন। যুদ্ধ পরিস্থিতি তো এখন। আর এই রাজ্যেরই বহু মানুষ জন, তারা ওই বিদেশে কে কি যুদ্ধ হয়েছে আর কি সেই যুদ্ধে কে কাকে মেরেছে সেই নিয়ে এই রাজ্যে মিছিল বার করে ফেলেছিলেন। তারা বলুন যে সেই ওই যেখানে যুদ্ধ হচ্ছে সেই তাকে ফোন করে বলুন যে ইন্ডিয়ার জাহাজগুলোকে মানে পাস করে দিতে, ভারত তার যুদ্ধ করছে না, ভারতের জাহাজগুলোকে ছেড়ে দিতে, তেল আসুক। যারা এখানে শোক প্রকাশ করেছেন তারা ফোন করুন সেই দেশে যে আমরা ভারতে আপনাদের জন্য আমরা শোক প্রকাশ করেছি, ইন্ডিয়ার তেলের জাহাজগুলোকে সব ছেড়ে দিই, ব্যাস মিটে গেল, আবার তেল গ্যাস স্বাভাবিক হয়ে যাবে।
যারা দেশের যুদ্ধকালীন পরিস্থিতি বোঝে না, যারা দেশের সার্জিক্যাল স্ট্রাইক পাকিস্তানে সেটাকে ভুয়ো বলে চ্যালেঞ্জ করে, যারা অপারেশন সিঙ্গুর নিয়ে বিকৃত মন্তব্য করে, তাদের কাছ থেকে দেশপ্রেম শিখতে হবে। দেশের সংকট অবস্থাতে কিভাবে মোকাবিলা করতে হয় সেটা শিখতে হবে। যে ভ্যাকসিন নিয়ে ভ্যাকসিন চুরি করে তাদের কাছ থেকে সেটা শিখতে হবে। কাজেই এই ব্রিগেডে এই সমস্ত কিছু মানুষ শুনতে চায়, আশায় তাকিয়ে আছে। আর এই ব্রিগেড থেকেই কিন্তু মানুষ সাহস সঞ্চয় করতে চায়, এবং তার সাথে দাবি থাকবে অবাধ শান্তিপূর্ণ নির্বাচনের। এবং যে মানুষগুলো নির্বাচনে ভোট দেবে, ভোট পরবর্তীতে, ভোটের আগে, ভোটের সময় এবং ভোট পরবর্তীতে তাদের এবং তাদের পরিবারের সর্বাঙ্গীন নিরাপত্তা চাই, এইটাও এই ব্রিগেড থেকে সবার আগে মানুষের দাবি থাকবে। সমস্ত কটা অপরাধের বিচার করতে হবে আগামী দিনে, এই দাবিও থাকবে। কিন্তু এর মাধ্যম দিয়ে কি বিরোধী পরিবর্তনকামী মানুষ এবার উজ্জীবিত হবে? এবার কি রাজ্যের বিরোধী দল বিজেপি ফাইনালি একেবারে অল আউট যাকে বলে সেইটা ঝাঁপ দেবে সামনের ভোটের জন্য? ভোটটা যেদিনই হোক না কেন, এই সব কিছুর দিকে আমরা নজর রাখবো। আপনারা নজর রাখুন। মানুষের ভাষার পর্দায় মানুষের ভাষা সবার মনের কথা বলে। আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, নিজেদের মন্তব্য পাঠান কমেন্টে। সেই কমেন্টের মন্তব্যগুলোই আপনাদের সামনে এই এপিসোডের মাধ্যমে তুলে ধরি। আপনারা বুঝতেও পারেন প্রত্যেকের কমেন্ট পড়ে পড়েই আমি সেইগুলো কিন্তু এপিসোডে বলি। আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনারা এত সাপোর্ট দিচ্ছেন, আমি অভিভূত। এত ভালোবাসা দিচ্ছেন, সত্যি সত্যি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। ততক্ষণ পর্যন্ত নমস্কার।